আন্তারার বাবার মৃত্যু হয়েছে আর 3 দিন। বাইরে রান্না আয়োজন চলছে। যারা কবর খুঁড়েছে তাদের সহ মসজিদে ইমাম সাহেব এবং এতিমখানার বাচ্চাদের খাওয়ানোর আয়োজন চলছে। গত 2 রাত এই বাড়িতে রাতে আলো তো জ্বলছে, তবে সবার মুখে ছিল ঘোর অমাবস্যা। আন্তারা জ্বর বাঁধিয়ে বসেছে। তার মায়ের বয়স 2 রাতের মধ্যে যেন বেরিয়ে বছর 10। কুমুদ বেগম আড়ালে চোখের জল ফেলছে, নিজেকে সামলে নিয়ে এক হাতে সেবা করে চলছেন পরিবারের সবাইকে। লাশ নিয়ে যাবার সময় আন্তারা চিৎকার বাড়িয়েছিল পরিবেশ, তবে কুমুদ বেগম এবং আন্তারা 2 ভাইয়ের চোখে এক বিন্দু জল ছিল না। তবে লাশ দাফন শেষে বড় ভাই ফিরলেন তার বন্ধুর গায়ে বর দিয়ে। ছোট ভাই এসে পা জড়িয়ে ধরলেন মায়ের। ততক্ষণে আন্তারা মায়ের জন্য কিনে আনা হয়েছে সাদা থান। আন্তারা 2 ভাই কিনেছে মাকে সাদা কাপড় পরতে দিবে না, তার না সম্মতি দিয়েছে নাকফুল, হাতের চুড়ি খোলা। এই হাদিসে উল্লেখ নেই, তাহলে এসব করার প্রয়োজন কি? চোখের সামনে মা এভাবে ঘুরে বেড়াবে সাদা কাপড়ে, তারা মেনে নিতে পারছে না। তবে গ্রামের মুরব্বী মহিলাদের কথা ছিল, বাবারা অমন করিস না, তোরা না মানিস আমরা তো মানি, আমাদের মনে শান্তির জন্য করতে দে, অন্তত 3 দিন দে, তারপর ছোট মাটো একটা নাকের ফুল আইনা দিস। আন্তারা চুপচাপ বাইরে দেখছিল। শাশুড়ি সাদা কাপড় পরে আসার পর তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল কুমুদ বেগম। অন্তঃসত্ত্বা কুমুদ বেগমকে এভাবে কাঁদতে কণ্ঠে কড়া কণ্ঠে না করলেন তার শাশুড়ি। দূর থেকে দাঁড়িয়ে আন্তারা সব দেখছিল। সে দাঁড়িয়েছিল তার বাবার পাঞ্জাবি যে গাছে ঝুলানো হয়েছে তার কাছাকাছি। রক্তের দাগ দেখা যাচ্ছে। বাবার শরীরে কোনো কাপড় ছিল না। আগে শুনেছে ট্রেনে কাটা পড়া মানুষ মারা গেলে তাদের শরীরে কাপড় থাকে না। বাবার মাথা খুলেছিল না, নাক থেকে পেট অবধি ঠিক ছিল, তারপর পেট থেকে হাঁটু, হাত পা কয়েক খণ্ড হয়েছিল। আন্তারার সামনে এখনো তার বাবার পাঞ্জাবি যে টাটাইয়ের উপর রাখা ছিল মায়ের মাংসের স্তূপ, সব সেই চাটাই ধীর পায়ে আন্তারা এগিয়ে গেল সবের দিকে। আশ্চর্য শেষ মুরগির রক্ত দেখে ঠোঁট কামড়ে রফি দিয়ে নেয় সে মেয়ে আজ রক্ত শুকিয়ে যাওয়া পাঞ্জাবি হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পুরো বাড়িটি কিছুটা নিস্তব্ধ। আশেপাশে মানুষ কিছু যার যার বাড়ি চলে গিয়েছে। হঠাৎ আন্তারা চিৎকারে ছুটে এলো সবাই। বাবার পাঞ্জাবির ধরে সে অনবরত চিৎকার করছে। এক সময় ধপ করে মাটিতে বসে পড়লো। 2 হাতে মাটিতে আঘাত করে চিৎকার করে বলল, বাবার ছোট্ট জায়গায় দম আটকে যায়, তোমরা কেন বাবারে রাইখে আসলে? জানো না বাবা ক্ষোভের মধ্যে থাকবার পারতো না? বাবার গলায় কেমন লাগতো? বাবার কষ্ট হইতেছে, বাবারে আইনা দাও। আমি কিছু জানি না। আন্তারা চিৎকারে আবার মানুষ একত্র হয়েছে। মনে হচ্ছে খুব মজার কিছু দেখাচ্ছে আন্তারা। কিছু দূরে স্কুলে হেড স্যার, চেয়ারম্যান সাহেব, সাবেদ, মাহির সহ কয়েকজন ছিলেন। আন্তারা চিৎকার তারাও এসে দাঁড়ালেন। আন্তারা মা বাইরে আন্তারাকে ধরতে যাচ্ছিল, এতে আন্তারা আরো গলা পাঠিয়ে চিৎকার শুরু করলো, মা তুমি তো জানো বাবা কেমনে থাকবে, তুমি চাপা জায়গা, বাবা বসলে কেমন কেমন করতো, বলতো মা আমার বুকের ভেতর চাপা দেয়, আমিও গুমোর জায়গায় থাকবার পারি না, তাও তুমি চুপ। মেয়ের অভিযোগে কান্না ভেঙে পড়ল আন্তারার মা রওশন বেগম। তাকে সামাল দিয়ে তার বাইপো ভেতরের বাড়ি নিয়ে গেলেন। এদিকে কুমুদ বেগম সবে মাত্র ঘুমিয়েছেন। এই অবস্থায় এত মানসিক টান পূরণ নিয়ে পারবেন না, ওনার কত বাচ্চার জন্য ক্ষতিকর। গ্রামের মানুষ হাই হাই করে দুঃখ প্রকাশ করতেছে। সেই সব বয়সকালে মেয়ের আন্তারা তার বাবার মেয়ের ভবিষ্যৎ নিজের হাতে করতে চেয়েছিল। কত আশা ইচ্ছা ছিল মেয়েকে ডাক্তার বানাবেন, তারপর পরিচয় দিবেন ডক্টর আফিফা আন্তারার বাবা হিসেবে। মেয়েও পড়ায় বেশ ভালো, আদরের কমতি করেনি। এই মেয়ে কাঁদবো না তো কে কাঁদবো? চেয়ারম্যান সাহেব, হেড মাস্টার সহ কেউ আন্তারাকে ধরতে চায়নি। আন্তারা 2 ভাই চেষ্টা করেছে। সেই সময় আন্তারা বলল, আপনারা আমার ধরবেন না, আপনারা ভাই না আমার ভাই হইলে আমার বাবার শেষ দেখা দেখতে দিতেন, আমার দেন নাই আমার বাবার দেখতে, রাইখা আসছেন নিয়া আমাদের কি এমন ক্ষতি করছি আমি? আমারে একবার দেখতেও দিলেন না। ঠিক সেই সময় আসর ওয়াক্তে আজানের স্বর বেশি উঠল। আন্তারা চিৎকার আর্তনাদে পরিণত হয়েছে। আন্তারা সহপাঠী বান্ধবীরা দাঁড়িয়েছিল। এবার তারাও কাঁদতে শুরু করে, কারণ আন্তারা তখন বলছিল, কাল এমন সময় বাবা আমার কাছে ওজুর পানি চাইছিল, আমি দিছি, আমি এখন কারে পানি দিব? কে আমার কাছে ওজোর পানি চাইবো? কে আমারে মা বলে ডাকবো? আন্তারা এসব বলছিল আর প্রচণ্ডভাবে কাঁপতেছিল। সবাইকে অবাক করে দিয়ে হিমু এগিয়ে এসে আন্তারাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের ওড়না দিয়ে আন্তারা চোখ মুখ মুছে দিয়ে বলল, না তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, পাগলামি কেন করতেছ? তোমার বাবার সাথে যা ঘটেছে সম্পূর্ণ দুর্ঘটনা, তার মৃত্যুতে তো আমাদের কারো হাত নেই। তুমি না কত সুন্দর সুন্দর কথা বলো, পাগলামি করো না, উঠো। আশ্চর্য হলো হিমুর এক কথা। আন্তারা উঠে দাঁড়ায়। তারপর হিমু নিজে আন্তারা হাত পায়ের ময়লা ধুলে পরিষ্কার করে পুরো সন্ধ্যা আন্তারা পাশে থেকে চলে যায় নানা বাড়ি। সে রাতে হাঁপিয়ে জ্বরের আন্তারা রাত বিরাতে 2 ভাই চলল উপজেলায়। মৃত বাড়ি বলেও রাতে তাদের বাড়ির পাশে ছিল সাবেদ, মাহির সহ অনেকে। সেই সন্ধ্যার পর আন্তারা আর একটি শব্দ করেনি, চুপচাপ হয়ে গেছে। 2 দিনের জ্বরে কাহিল করে ফেলেছে মেয়েটাকে। গতকাল সবাই এসেছিল, কত কথা বললো, আন্তারা চুপচাপ তাকিয়েছিল বাড়ির বাইরে।
দুপুরে মানুষ খাওয়ানোর পর ছোট্ট ফুপু এক প্রকার জোর করে নিয়ে গেল আন্তারাকে। দূর থেকে বাবার কবর এক পলক দেখলে কি হবে। আন্তারা তখন কবর স্থানে পাশাপাশি জায়গায় দাঁড়িয়ে তখন খেয়াল করে এখান থেকে কবর দেখা যাচ্ছে না। কবর দেখতে হলে ভেতরে যেতে হবে, না খানিকটা দূরে সাবেদ ভাইদের বাগানে। ধীর পায়ে আন্তারা এগিয়ে চলো সাবেদের বাগানের দিকে। সেখানেও মহিমায় দাঁড়িয়ে আছে একটা বকুল ফুল। বকুল গাছের পাশে রাখা বাঁশের মাছায় দাঁড়াতে আন্তারা দেখতে পেল তার বাবার কবর। তা আন্তারা ইদানিং প্রতিদিন সকালে হাঁটতে বেরোয়, প্রতিদিন বেশি নয়, সাবেতের বাগান অব্দি। বাগানে বকুলতলার পাশে হাসনাহেনা ফুলগুলো পড়ে থাকে। বকুলের গন্ধ আন্তারা ভালো লাগে না, তবে হাসনাহেনা গন্ধ বেশ ভালো লাগে। দুয়েক আগে হেড স্যার এলেন আন্তারা বাড়ি, সাথে নিয়ে এলেন 5টি গাছের চারা, আকাশমণি গাছের চারা। ব্যান করে নিয়ে আসা চারাগুলো নামিয়ে রাখতে নির্দেশ দেন ডাক্তার আন্তারাকে। আন্তারা বসেছিল রান্নাঘরের পাশে। জ্বরের কারণে মেয়েটা বেশ কাহিল দেখায় আজকাল। বাবার মৃত্যুর কারণে 3 দিন সকাল প্রকার আমিষ ভোজন থেকে বিরত থাকতে হয়েছে তাদের 3 ভাই বোনকে। ভাইয়েরা মানতে নারাজ, কেননা এসব তো হাদিসে উল্লেখ নেই। তবে কেন এইসব কুসংস্কারকে মেনে নেবে? তারা 2 ভাই মানে নেই। সাবান মেখে গোসল করেছে, তেল ব্যবহার করেছে, মাছ মাংস খেয়েছে। শুধু ওসব করেনি আন্তারা। 7 পুকুরে 3টি করে ডুব দিয়ে গোসলের পাট চুকিয়েছে। জ্বর থেকে গোসল করতে নির্দেশ করলো বাবার আত্মার শান্তির জন্য নামাজ তাকে পড়তে হবে, তাই গোসল করে 5 ওয়াক্ত ওযু করে নিজেকে পবিত্র রেখেছে সে। গ্রামের কুসংস্কার মানে তেল সাবান মাখেনি, না খেয়ে আমি সেই কয়েকদিন আন্তারা আমাজন পাড়ার পরে ওষুধ বদনা হাতে শুধু নীরবে চোখে জল ফেলেছে। ভাইদের সাথে কোনো কথা বলে না। 2 ভাই প্রতিদিন আনাবার চেষ্টা করেও পারেনি কথা বলতে। আন্তারা অভিযোগ এখনো একই, 2 ভাই তার বাবাকে শেষবারের মতন দেখতে দেয়নি। এসব কথা আক্ষেপে সুরে হেড স্যারকে বলছিলেন আন্তারার ভাই। আজ ভদ্রলোক বরদুপুরে এলেন আন্তারা বাড়ি। হেড স্যারের ডাকে আন্তারা এগিয়ে যায় বাড়ির বাইরে। পেছন পেছন হেঁটে এলেন কুমুদ বেগম। স্যারকে বসতে বললেন, শরবতের ব্যবস্থা করতে ভেতরে চলে যান সে। হাত পা মাখা স্যার বাতাস করছে আন্তারা। ঘামে ভিজে পিঠের সাথে লেগে গেছে হেড স্যারের শার্ট। বয়স তাই 40-এর মোহনায়। কাজের লোক শরবত এনে দিলেন, টক টক করে পুরোটা শেষ করে নিলেন। এই অবধি একটা কথাও বলেনি হেড স্যার। চোখের ইশারায় এবার আন্তারাকে পাশে বসতে বললেন হেড স্যার। তারপর আন্তারার উদ্দেশ্যে বললেন, জানো তো তারা মা, গাছের জীবন আছে। আন্তারা উপর নিচে 2 দিকে মাথা তুলিয়ে সূচক জবাব দেয়, আমার মা কেউ আল্লাহর ঘরে বাইন্দা আসি নাই, আমাকেও মরতে হবে। 2 দিন আগে আর পরে তুমি এভাবে কানলে তো আর বাস্তব পাল্টায় যাইবো না। তুমি বরং এই গাছগুলো সেবা করো। মনে করো এই গাছের মধ্যে তোমার বাবারে তুমি পাইতাছো। 5 ওয়াক্ত তুমি এই গাছটা পানি দাও, গাছ তোমারে ছায়া দিব, তুমি শান্তি দিবা। চোখে জল সাবধান সমাধান না। যাও ভেতর থেকে একটা কোদাল নিয়ে আসো, তুমি আমি মিলে গাছ লাগাই। গত 2 দিনে আন্তারা আজান শোনা পড়লে ওজুর বদনা পানি নিয়ে প্রথমে গাছে পানি দেয়, তারপর ওজু করে নামাজ পড়ে নেয়। ছোট ভাই আন্তারাকে কাঁদতে না দেখে মায়ের কাছে জিজ্ঞেস করলো। সব বলেন রওশন বেগম। তারপর ছোট ভাই নিজে পাশের বাজার থেকে বাঁশ কেটে বড় করে চারপাশ বেড়া দিয়ে দিয়েছেন। বড় ভাই বাজার থেকে সার কিনে এনে লোকজন দিয়ে চারপাশে আগাছা পরিষ্কার করেছেন, গাছের গোড়াশ দিয়েছেন সার। আন্তারা এখন কাঁদে না, নিয়ম করে 5 ওয়াক্ত গাছে পানি দেয়। সকাল বিকাল জ্বর শরীরে যায় সাবেতের বাগানে এক বড় বাবার কবর দেখার জন্য। সাবেতের আন্তারাকে পড়াতে এলো 5 দিন পর। আন্তারাকে দেখে আটকে উঠলো সে। অসম্ভব রোগা লাগছে আন্তারাকে, চোখের নিচে কালি পড়েছে, দুর্বল লাগছে তাকে। সকালে কি খেয়েছিস? পানি, আর কিছু না। 5 মিনিট সময় দিচ্ছি, খেয়ে আয়, না খেলে পড়া মনে থাকবে না। পরে খাবো। এবার সাবেতের গলার স্বর বেশ রুক্ষ হলো। চোখে মুখে রাগে ভাব এনে আন্তারাকে খেয়ে আসতে বলল। তখন আন্তারা মা এগিয়ে এলেন রুটির সাথে আলু ভাজি ডিম সেদ্ধ নিয়ে। অনেকক্ষণ যাবৎ মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে চলছেন উনি। একঘেয়ে স্বভাবের মেয়ে কোনো কথাও বলে না, আবার মুখেও তোলে না। কুমুদ বেগমের ডাকে আন্তারার মা খাবার টেবিলের উপর রেখে চলে গেলেন। যাওয়ার পথের দিকে সাবেত অনেক খানিকক্ষণ সময় তাকিয়ে থেকে ডান হাতে শার্টের হাতা গুটিয়ে টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে হাত ধুয়ে নিল। তারপর রুটি ছিঁড়ে এগিয়ে দিল আন্তারা মুখের দিকে। এটা অন্তত আন্তারা আশা করেনি। তবে সাবেতের দৃষ্টির কাছে হার মানতে হলো তাকে। সাবেত পরপর 3টি রুটি খাইয়েছে, সাথে ডিম। আন্তারা গলা অবধি খাবার উঠে এসেছে। শেষ পেট ভরে খেয়েছিল তার বাবার মৃত্যুর দিন। ধীরে ধীরে ফ্রি টেস্ট পরীক্ষা চলে এলো। সাবেত, হেড স্যার 2 জন মিলে আন্তারাকে কিছুটা স্বাভাবিক করছে। তবুও ভাইদের প্রতি অভিমান যায়নি। এমনকি কুমুদ বেগমের সাথেও খুব একটা কথা বলে না সে। তার ছোট দুনিয়ায় হয়ে উঠেছে পড়ার ঘর, বাবার নামাজের জলচৌকি, গাছগুলো ঘিরে। পুরোদমে না হলেও কিছুটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আন্তারা। এমন এক সকালে
আন্তারার ঘরে বসে পড়ছিল এমন সময় এক ভদ্র মহিলার কণ্ঠে শুনতে পায়। সেই ভদ্র মহিলা বলতেছিলেন, আহারে খালা, কি কমু খালোজান, আমার বাড়ির সামনে কাটা পড়ছে গো। কত ডাকলাম, সরেন সরেন, ট্রেন আইতাছে, কিন্তু হ্যাঁ তো শুনলই না। বাজ পাখির মতো ট্রেন আইসা পিছা দিয়া গেল। ট্রেন যাওয়ানের পরও মাংসগুলো ফাললো। কি জানকে এত সহজে যায়? পেছন থেকে ট্রেন আইছিল, শরীরের কিছুই আসিল না। আমি গিয়া আমার গায়ের উন্না দিয়া লজ্জাস্থান ডাইকা দিছিলাম। তারপর চেয়ারম্যানের ফলাই তো আমার বাড়ির থাইকা বস্তা আইনা সাবেদ সবেমাত্র রুমে প্রবেশ করেই দেখলো আন্তারার শরীর অনবরত কাঁপছে। ডান হাতের বিদ্যাগুলো অনবরত ঘষে চলছে বাম হাতের তালুতে। বুঝতে সমস্যা হলো না, আন্তারা সব শুনে চোখের সামনে ওসব কল্পনা ফুটে উঠেছে, যার ফলে তার প্যানিক অ্যাটাক এসেছে। সাবেদ আন্তারার কাছাকাছি এসে হালকা স্বরে ডাক দিতে আন্তারা লুটিয়ে পড়ল সাবেদের প্রশস্ত বুকের উপর। বর সামলাতে দু হাতে আন্তারাকে জাপটে ধরে সাবেদ। মনে হচ্ছে নরম খরগোশ বা বিড়ালের বাচ্চা ঠাঁই নিয়েছে তার বুকে। কিছুক্ষণ পূর্বে সাবেতের জন্য একটা বই নিয়ে এসেছে, রিটার্ন অফ শি। সাবেত সবে মাত্র দু চোখ বন্ধ করেছে, ডান হাতের মাথার নিচে, বাম হাত কপালের উপর রাখা। দু চোখ বন্ধ করার পরও মনে হচ্ছে সে কিছু দেখতে পাচ্ছে, অনুভব হচ্ছে তীব্রভাবে। সেদিনের সেই উপন্যাস, আন্তারার কণ্ঠে রুদ্র, মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার অংশ, আজকে আন্তারা স্পর্শ, সব মিলিয়ে বেশ অস্বস্তি হচ্ছে সাবেতের। বাইরে তখনও আলো নিভে যায়নি। কি মনে করে সাবেত উঠে বসলো, তারপর পাশে রাখা টি শার্ট গায়ে জড়াতে ছুটলো আন্তারার বাড়ির পথে। মাগরিবের ওয়াক্তের আজান পড়েছে। আন্তারা গাছে পানি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে পাশে। মান্থলি চলার কারণে নামাজ পড়তে পারছে না, তাই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কুসুমরাঙা আকাশের দিকে। চুপ করে যেন সন্ধ্যা নেমে এলো। পেছন ফিরে তাকাতে বাধা পেল সেই সাবেতের শটান বুকের সাথে সংঘর্ষ হলো তার কপালের। কিছুটা দূরে সরে দাঁড়াতেই সাবেত জিজ্ঞেস করলো, আমি কি আমার কাজের জন্য তোর কাছে জবাবদিহি করতে বাধ্য? দুদিকে মাথা দুলিয়ে আন্তারাকে হানা সূচক ইশারায় সাবেত খুব শক্ত করে আঁকড়ে ধরে আন্তারার হাত। তারপর সেই হাত নিয়ে রাখে তার প্রশস্ত বুকের বাম পাশে। ইদানিং আন্তারার অনুভূতি আন্তারা নিজেই বুঝতে পারে না। এদিকে বাবা মারা যাওয়ার পর পরিবারের সাথে সৃষ্টি হয়েছে তার অদৃশ্য দেয়াল। তবে সাবেতের অনুভূতিগুলো না বুঝতে পারার মতো নির্বোধ সে নয়। ভালো লাগে, বেশ ভালো লাগে এমন ছোট ছোট অনুভূতি আন্তারার। তবে এই অনুভূতিকে ভালোবাসার নাম দেওয়ার মতন অনুভূতি এখনো সে মনে জাগেনি দুজনের কারো। সাবেত আন্তারা হাত ছেড়ে দিতে আন্তারা তা হাত খসে পড়ছিল সাবেতের বুক থেকে। অথচ গাঢ় অন্ধকারে আন্তারা যেন সাবেতের সেই দৃষ্টি দেখতে পেল। তবে হাত আপনা আপনি আবদ্ধ হলো সাবেতের বুকে। ম্যাচের কাঠি দিয়ে ফস করে আগুন জ্বালিয়ে একটা সিগারেট ধরায় সাবেত। সিগারেট মুখে নিয়ে সবে মাত্র টান দিবে, অমনি আন্তারা এক টানে সিগারেট নিয়ে ফেলে দেয় পাশের জঙ্গলে। ঘটনার আকস্মিকতায় সাবেতের উচিত ছিল চমকে যাওয়া, তবে সে মুচকে হাসলো। আন্তারা তেতে উঠে একটানে হাত ছড়িয়ে নিয়ে গট গট করে চলে গেল। দুটি ভিন্ন মানব, দুটি ভিন্ন অনুভূতি মিলেমিশে একাকার হওয়ায় কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল। বাড়ি ফিরে সাবেতের হুঁশ ফিরল। এতক্ষণে সে একটা গোড়ের মধ্যে ছিল, এবার হুঁশ ফিরল। ভাগ্যিস আবেগের তাড়নায় অন্য কিছু করেনি, না হলে সদ্য পিতা হারানো মেয়ে হয়তো নিজেও গলাদড়ি দিত। কারণ তার যে আত্মসম্মান বোধ সবার থেকে কিছুটা হলেও বেশি। দেখতে দেখতে চলে এলো প্রি-টেস্ট পরীক্ষার দিন। নাকানি চুবানি খাওয়া হলো সব পরীক্ষার্থীর, কারণ গণিত রসায়ন পরীক্ষার প্রশ্ন কমন পড়েছিল মাত্র 70%। প্রায় অনেকটা কাছাকাছি নাম্বার নিয়ে হিমু আর আন্তারা দ্বিতীয় হলো। আন্তারাকে এ বিষয়ে কেউ কিছু বলেনি, তবে সাবেত বেশ রেগে আছে।
কারণ সে আন্তারাকে সবার থেকে আলাদাভাবে বেশি করে সময় নিয়ে পড়ায়। বাবার মৃত্যুতে ভেঙে পড়লে চলবে নাকি? সাবেতের বাবা মারা গিয়েছে, তখন সাবেতের বয়স মাত্র 12, মাথার উপর কেউ ছিল না। বাবার সাথে বাগান মিলে সব নিজের হাতে সামলাচ্ছে সে। বাবার লাশ ঘরে রেখে দুর্দণ্ড কাঁদার সময় পায়নি, কারণ তাকে দাফনের সব ব্যবস্থা করতে হয়েছিল। সেদিকে আন্তারা সবাই আছে, অথচ সন্ধ্যাবেলা বিদ্যুৎ চলে গেছে, বাইরে ব্যবসা গরম, তাই উঠানে বসে আছে আন্তারা বাড়ির সবাই। হঠাৎ কুমুদ বেগম ধীরে চিৎকার করেন। রওশন বেগম জানতেন এমন কিছু যখন তখন হবে। দ্রুত সব গুছিয়ে নিয়ে কুমুদ বেগমকে নিয়ে রাতে বিরাতে ছুটলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিছু রাস্তা যাওয়ার পর তাদের মনে হলো আন্তারা ঘরে ঘুমিয়েছিল। দ্রুত বাড়ি ফিরে এলেন আন্তারা বড় ভাই। বোনকে ডেকে তুলে প্রায় কোলে নিয়ে এগিয়ে গেলেন কুমুদ বেগমের ভ্যানের দিকে। আন্তারা ঘুম আগলা রেখে খেয়াল করলো সে ছুটে চলেছে দাদাভাইয়ের সাথে, কিন্তু পথে সিদ্ধান্ত বদল হলো, আন্তারাকে রেখে যাওয়া হলো সাবেতের মায়ের কাছে। এমন অবস্থায় যত মানুষ সাথে যাবে সাহস তত বেশি, তাই সাব্বির চলল তাদের সাথে। সাবেত তখনও ফিরেনি। বাজার থেকে ফিরে এসে অন্ধকারের মাঝে ঘরে ঢুকে সাবেতের গায়ে এলিয়ে দেয় সোফায়। মাথা রেখে মুখ সামান্য কাত করতে অনুভব করে বেশ নরম তুলতুলে কিছু অনুভব করে। শ্বাস প্রশ্বাস স্পষ্ট। এটা মোটেও বিড়াল নয়, উক্ত ব্যক্তির গা থেকে আগত সৌরভ সমেতের পরিচিত। সে ঘুমন্ত আন্তারার কোলে মাথা রেখে আন্তারা দীর্ঘগতিতে গভীর শ্বাস প্রশ্বাস মুখ ডুবাতে হুকুম দিচ্ছে তার মস্তিষ্ক, কিন্তু আত্মবোধ বলছে সাবিত কি প্রয়োজন অন্ধকারের সুযোগ নেওয়ার? এ তো তোমার প্রেয়সী, তোমার ভবিষ্যৎ সম্পদ, তুমি কি তার পবিত্রতা নষ্ট করবে? পরক্ষণে ভেতরের প্রেমিক পুরুষ গর্জে উঠে বলল, প্রেয়সীর শরীরে প্রেমিকের হাত হতে হয় অবাধ্য। তুমি প্রেমের নীতি না মেনে প্রেমে ডুবে না দিলে তোমাকে প্রেমিক সমাজ মানবে তো? দেখতে দেখতে শীত চলে এসেছে। এক টুকরো রোদের পালে সবাই মাত্র এসে বসেছে। আন্তারার কোলে কুমুদ বেগমের 4 মাসের বাচ্চা। সে রাতে কুমুদ বেগম এক ছেলে জন্ম দিয়েছেন। পরের দিন সকালবেলা যখন বাড়ি ফিরে এলো তার তখন বাচ্চা ছেলেটাকে পিট পিট করে তাকিয়ে দেখছিল সবকিছু। কেউ কিছু বললে ব্রু কুঁচকে ঠোঁট গোল করে তাকিয়ে থাকতো। তাই আন্তারা নাম দিল আগ্রহ। সবার সব কথায় আগ্রহী ছেলের নাম হলো আগ্রহ। আগ্রহকে কোলে নিয়ে কাপড়ে পেঁচিয়ে নিয়ে আন্তারা বসেছিল উঠানে। ইদানিং তার রুটিন কিছুটা পরিবর্তন এসেছে। গাছে পানি দিয়ে নামাজ শেষে সে সকালে সাবেতের বাগানে যায়। বাবার কবর এক ঝলক দেখে দরুদ পাঠ করে ফিরে এসে কিছুটা সময় কাটায় আগ্রহের সাথে। তারপর পড়তে বসে সাবেত এলে। সাবেত আন্তারা আশেপাশে তখন থাকে, কিছু যথেষ্ট দূরত্ব বজায় রেখে। আন্তারা শরীরে সৌরভের এক ধরনের মাদকতা অনুভব করে সে। এই মাদকতা একটা আনন্দ পায় সে, কিছুটা অস্বস্তি, কিছুটা ভালো লাগা, আর মিলিয়ে সব কিছু মিলে ভালোবাসা। সকাল সকাল সে যাচ্ছে আন্তারা বাড়ি। রাস্তায় নামতে নামতে খেয়াল করলো গতকাল আন্তারার জন্য কিনে আনা ছোট্ট নূপুর জোড়া তো ঘরে রেখে গেছে। আপাতত আন্তারার পরীক্ষা অবধি পরীক্ষা করবে, তারপর ভালোবাসার কথা জানাবে। তবে এই কয়েক মাস বেশ খেয়াল রেখেছে সে আন্তারার। অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে আন্তারার। বাবার মৃত্যু মেনে নিতে পারছিল না, বিশেষ করে ক্ষতবিক্ষত লাশ ভাবতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাবেতের। সেই সকালে সিদ্দিক কল দিয়ে বলল রেললাইনে যেতে। আড্ডায় বসে থাকা মাহিরের মুখ চুপসে যায় কল আসার পর। দ্রুত ছুট লাগায় তারা রেললাইনের দিকে। পুরো 1.5 মাইল হেঁটে হেঁটে তারা সম্পূর্ণ দেহের মাংস কুড়িয়ে এনেছিল। মানুষের মাথার ভিতর মগজ এত বড় হয় না দেখলে বুঝতেই পারতাম না। আন্তারা চিৎকার, বাবা ডাকায়, আহাজারি সব মিলিয়ে সেদিন ছিল এক জঘন্য দিন। সেদিনের পর চুপচাপ মেয়ে আরও বেশি চুপচাপ হয়ে গিয়েছিল। এতটা কষ্ট নিতে পারেনি সে। নিজের চোখের জলকে অপমান করা যায় না, দুঃখ কষ্টকে দুচ্ছাই করা যায় না, না হলে জীবন চোখের জলের সমুদ্রে ফেলে দেয়। এভাবে ভাবতে ভাবতে কখন যে আন্তারা ঘরে চলে এসেছে খেয়াল করেনি সাবিত। ঘরে ঢুকে খেয়াল হলো সাদা কভারওয়ালা লেপের নিচে ঘুমিয়ে আছে আন্তারা। তার বাম হাতের উপর আগ্রহে মাথা রাখা সদাই অপরূপ রাখছে আন্তারাকে। বাচ্চারা মনে হচ্ছে তার নিজের। মুচকি হেসে সাবেতের পাশে বসে কপালে হাত দিয়ে রেখে চোখ মেলে তাকায় আন্তারা। আগ্রহকে ধীরে সুস্থে নামিয়ে উঠে বসে। মিনিট 2 যেতে না যেতে সাবেত কিছু কারণে বেশ ক্ষুব্ধ হয়ে উঠল। আন্তারা গা থেকে আফটার শেভ ক্রিমের গন্ধ আসছে। মনে হচ্ছে আন্তারা কাউকে জড়িয়েছিল, যার ফলে সেই লোকটার আফটার শেভ ক্রিমের গন্ধ আন্তারার গায়ে মিশে আছে। সাবেতের গায়ে কে যেন ফুটন্ত গরম তেল ঢেলে দিয়েছে তার গায়ে। এত তার ঝুলে ফুলে খাক হয়ে যাচ্ছে সে। স্তব্ধ হাতে আন্তারা গালে ছাপ দিয়ে বিছানার সাথে লাগিয়ে দিয়ে বলল, তোর সাহস কি করে হয়? তোর গা থেকে কি গন্ধ আসে? তুই আমার না তো কারো না। আগে তোকে গলায় কলসি বেঁধে নদীতে ফেলবো, তারপর আমি ডুব দিয়ে মরবো, মনে রাখিস। কথা সাথে নুপুরে প্যাকেট জোরে আন্তারার দিকে ছুড়ে দিয়ে চলে যায় সাবেত। আন্তারা মুচকি হেসে তাকিয়ে রইল সাবেতের যাওয়ার পথে। অথচ সে জানতো না ঘন্টা 2 পরে পাল্টে যাবে তার জীবন। ওর ছড়ি তোর বিয়া,
গ্রাম্যভাষায় একটা কথা আছে, হুট করে কোনো বড় কাজ সম্পন্ন হয়ে যায়। সাবেত চলে যাওয়ার পর আন্তারা আগ্রহ বুকে নিয়ে আবার পাড়ি জমায় ঘুমের দেশে। ঘুম ভাঙলো বেশ বেলা করে, তখন সূর্য মাথার উপর তেতে উঠেছে। আগ্রহ ঘুম থেকে উঠে বিড়াল ছানার মতন শব্দ করছিল, হাত পা ছেড়ে নানান জানান দিচ্ছে তার ঘুম শেষ। আন্তারা তাকে কোলে তুলে নিয়ে বাইরে রোদ বসে। কুমুদ বেগম হাতে বাটা হলুদ এনে লাগিয়ে দিল আন্তারার গালে হাত। আন্তারার কোল থেকে ছেলেকে নিয়ে শাশুড়ির কোলে নিয়ে দিলেন কুমুদ বেগম। তারপর অনেকটা বগল দাবা করে আন্তারাকে নিয়ে কুমুদ বেগম ছুটল গোসলখানায়। গোসল শেষে আন্তারা চুপ করে রুমে এসে নামাজ পড়ে নিল। এমন অনেক হয়েছে যে কুমুদ বেগম নিজ হাতে আন্তারার চুল পরিষ্কার করে গোসল করিয়ে দেয়, তাই আজকের কাজে অস্বাভাবিক কিছু ছিল না। নামাজ শেষে উঠোনে এসে দাঁড়াতে আন্তারা খেয়াল করলো বসার ঘর থেকে বেশি এসেছে হেড স্যারের কণ্ঠস্বর। হেড স্যার এখানে এখন এগিয়ে যেতে কুমুদ বেগম থামিয়ে দিয়ে ঘরে নিয়ে গেলেন। নিজ হাতে খাইয়ে দিলেন আন্তারার মা। তারপর লাল টুকটুকে বেনারসি পরানো হলো আন্তারাকে। গয়না হিসেবে আন্তারার বাবা আন্তারা বিয়ের জন্য বানানো কিছু গয়না। তারপর মাথায় আঁচল তুলে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বসার ঘরের দিকে। এটা বুঝতে আন্তারা সমস্যা হচ্ছিল না যে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে, এজন্য হয়তো আজ এত আদর যত্ন। বাবা মারা গেছেন 6 মাস হয়নি, এর মধ্যে এত পর। একবার বলতে পারতো তাকে, বাবা থাকলে কেউ তাকে বিয়ের কথা বলতে পারতো না। সামনে পরীক্ষা এত বেশি হয়ে গিয়েছে, পরীক্ষা অবধি আমাকে এ বাড়িতে সহ্য হচ্ছে না কারো। 2 ভাইয়ের কাছে এত বেশি বাবার মুখখানা বারবার বেশি উঠছিল আন্তারার মানে স্পষ্টে। 2 চোখের কয়েক ফোঁটা পানি টুপটুপ করে জোরে পড়লো। ততক্ষণে তারা ঘরে পৌঁছেছে। মুরব্বীদের সিদ্ধান্তে আজকে শুভ কাজ সম্পূর্ণ হবে। আন্তারা চোখ তুলে তাকায়নি। ভাইদের প্রতি অভিমানে তার দৃষ্টি নুয়ে পড়েছে। কাজী সাহেব যখন কাবির নামে স্বাক্ষর নিলেন তখন সে চুপ ছিল। তা কার সাথে বিয়ে না জেনে চুপচাপ স্বাক্ষর করে দিয়েছিল। মিনিট 5 পর আন্তারা পাশে এসে চুপ করে বসে পড়ল তার হবু বর। বিয়ে পড়ানোর সময় যখন হেড স্যারের ওয়ালিয়া হয়ে সাবেতের পরিচয় দিয়ে আন্তারাকে কবুল বলতে বলে, তখন আন্তারা পাশে থাকা ব্যক্তির দিকে তাকায়। তার বিয়ে কারোর সাথে নয়, সাবেতের সাথে হচ্ছে। তবে সাবেতের একবারের জন্য আন্তারার দিকে তাকায়নি, তার দৃষ্টি সামনে রাখা টি টেবিলের দিকে। আন্তারা 3 বার কবুল বলার পর সাবেতের লোকচক্ষুর আড়ালে স্তব্ধ হাতে জড়িয়ে নিল আন্তারার হাত। আন্তারা পুরো শরীর যেন শীতকালে ঠান্ডা হিমেল হাওয়ায় এই মাত্র ছুঁয়ে গেল, এমন অনুভূতি হলো তার। আন্তারাকে ভেতর বাড়ি নিয়ে যাওয়া হলো। তখন সাবেতের মা বলতে লাগলেন, ভাবি জান আর কইয়েন না, কি হয়েছে কে জানে। সকালে বাড়িতে গিয়ে কইতাছে, আম্মা আন্তারার বাড়িতে আজকে প্রস্তাব নিয়ে যান। আমি তো প্রথমে বুঝি নাই, পরে বুঝলাম আমার ছেলে কি বলছে। তারপর হেড স্যারকে নিয়ে আসলাম। স্যার মনে হয় এটাই চাইছিল। তবে এখন এসব গোপনে থাকুক, ওর পড়ালেখা শেষ করুক। একসাথে বাইন্দা দিছি, একজন আরেকজনের খেয়াল ঠিক রাখবেনি। ছেলের বউ মন ভরে দেখে সাবেতের মা চলে গেলেন। ভাইদের প্রতি আন্তার অভিমান আরো এক দফা বাড়লো। এবার যোগ হলো মায়ের প্রতি অভিমান। সে রাতে আন্তারা চুপচাপ এসে রুমে লেপের নিচে বসে ত্রিকোণমিতি করছিল, হাতে একজোড়া কাছে চেপে যন্ত্রণা করছে। তবুও অভিমানে সেদিকে নজর নেই আন্তারার। কুমুদ বেগম এসে রাতের খাবার ডাকা দিয়ে রেখে গিয়েছেন। আন্তারার মনোযোগ এখনো খাতায়। কিছুক্ষণ পর দোয়া উঠানো এক মগ চা নিয়ে রুমের সাবেত। আজ তাদের তথাকথিত বাসর রাত, অথচ কে বলবে তার সামনে সদ্য বিবাহিত কোণে বসে আছে। সাবেত আন্তারা পাশে বসে তার ঠান্ডা হাতে গভীর স্পর্শ করে। আন্তারা দুপা। আন্তারা বড় বড় চোখে তাকাতে সাবেত বলল, আমি তোর স্বামী, অথচ মতন তোর আমাকে সালাম করা উচিত না? না না, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে নত মস্তক হতে নেই। বাহ, অনেক কিছু জানিস তো। অন্তত বাচ্চাদের বডি লোশন আর আফটার শেভের গন্ধের পার্থক্য করতে জানি। মানে আপনি আমার কাছে আসুন, মানে তুই শিওর? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে সাবেত। নাক ফুলিয়ে আন্তারা জবাব দেয়, এক দফা বেশি বুঝবেন না। নিন আমার হাতের গন্ধ নিন, দেখুন এটা আগ্রহের বডি লোশনের স্মেল। আমি জানি, তাহলে সকালে অমন করলেন কেন? না হলে তোর কাছে রাত বিরাতে আসার সুযোগ পেতাম। আমি কেন? যান আপনার হিমুর কাছে। মেয়ে মানুষ মানে প্রতিহিংসা। আশ্চর্য, ও তো আমার ছাত্রী, আমিও আপনার ছাত্রী। তোকে নিয়ে তো আজ থেকে আমার নতুন গল্প লেখা উচিত। ছাত্রী যখন বউ, তাই না? আন্তারা জবাব দেয় না। সাবেত চুপচাপ এসে আঁচল টেনে আন্তারার মাথায় দিয়ে বলল, বকুলতলায় যাবি? চল না, আমাদের ভালোবাসার পথ চলার তোর বাবাকে সাক্ষী রেখেই হোক। সে রাত থেকে প্রতি রাতে সাবেত আন্তারাকে নিয়ে গভীর রাতে বকুলতলা যেত। ফুল না থাকলেও সুতো জ্বলতো গাছের ডালে, তবুও এক রাত বাদ যেত না। তবে তাদের সম্পর্ক ঠিক আগের মতো নয়। দাম্পত্য জীবন তখনও শুরু হয়নি, তবে মানসিকভাবে সাবেত আন্তারাকে ভেঙে গড়ে নিচ্ছিল নিজ হাতে।
অথচ বছর 4 পর সে সাবেত ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আন্তারাকে ঠুনকো হয়েছে আজ তাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ। আমি আগে কইছিলাম না আমি এ সংসার টিকবো না। কেমনে টিকবো না? কেমনে? বাপ মরলে, মুরব্বী মরলে 1 বছর বিয়ে শাড়িতে যাওয়ান লাগে না। আগিলা কাল থেকে মানুষ মাইনা আইতাছে, তোমার তো মানবো না। কিছু কইলে হাতে সেসব লেখে না, তাই কুসংস্কার মানবো কেন? আরে আগিলা মানুষ আসিল গুণ্যমান্য লোক, তারা কিছু মানতে কইছে, তার মানে কিছু কারণ আছে। আমাকে মানা উচিত। তারা কত জীবন দেখছে, কত বছর জীবিত থাকছে। তোমাগরে মুখের কথা তো আর কথা না, এক একটা অমৃত বাণী। তোমরা হাদিস খুঁজো, জানো না তোমার স্বামী ইন্তেকাল করেছে সকালে, উত্তেজন বেলায় তোমরা পোলাগো সংসার উত্তার হইলা। এখন বুঝো ঠিক নিজ হাতে মাইয়ার কি ক্ষতি করেছ। মায়ের হাত পুক দেখা তো ঠেকে ফুয়াতে, আহারে কপাললো ও কপালে মাইয়াটা বিদেশ বিয়া কইরা নিছে, আর এদিকে এ হতবাগি ফুয়াতে কি করবো? জামাই কি নিব? সতীনের সংসার করব, নাকি সারা জীবন বাইগো কারে বৈশাখ খাবো? বাইরেরা কয়দিন দিব? সারা জীবন ভাবি তুমি যতদিন আছো ততদিন দিল, মরলেও ওরে বাড়িতে থাকবার দিব না। তুমি আমার মায়ের কপালটা এমনি কইরা পুড়িয়া দিলা। বাপ মরা মাইয়া কার কাছে যাব? বাইরে ঘরে বারান্দা থেকে বেশি আসছে আন্তারা ছোট পুকুরা হাজারে। আর সকালে এসেছেন উনি। বাইজির এমন পরিণতি মেনে নিতে পারছেন না, কিন্তু তার আর্তনাদ মোটেই খারাপ লাগছে না আন্তারা। সে বিলাপ করতেছে, এক প্রকার সুর করে কান্নারত অবস্থায় কথাগুলো বলতেছে। বাবার বিছানায় বসে সেসব খুব মনোযোগ সহকারে শুনছিল আন্তারা। বাবার ঘরে সেই ঠাই হয়েছে তার। বিগত 4 বছর এই বাড়িতে একবার রাতে থাকেনি সে। যত যার ঝামেলা হোক না কেন, সাবেত আন্তারাকে বাড়ি থেকে অন্য কোথাও থাকতে দেয়নি। বিয়ের পর 1.5 বছর আন্তারা বাবার বাড়িতে ছিল। তখনও তাদের বিয়ের কথা কাউকে জানানো হয়নি। এক রাতে কোনো একটা কথা রেশ ধরে তার মা তাকে কটাক্ষ করে বলছিলেন, বাইগো মুখের উপর কথা কইতে শরম করে না? বিয়ের পর বাপের বাড়িতে পড়ে আসস, কিছু তো লজ্জা করিস। বাতার থালা সেরে সরাতে আন্তারা চলে আসে সাবেতের বাড়ি। এক কাপড়ে চলে এসেছিল, এমনকি তার দুপা ছিল নগ্ন। যখন সাবেতের বাগানে পাশ দিয়ে যাচ্ছিল তখন চুপচাপ এসে দাঁড়ায় বকুলতলায়। ঘন কুটকুটে অন্ধকারে মাঝরাতে তার দৃষ্টি ছিল সাবেতের সামনের বাবার কবরের দিকে। যখন সাবেতের বাড়ি পৌঁছালো তখন সাবেতের মা সাদরে করে তুলে নিয়েছিল তাকে। কেউ কিছুই জিজ্ঞেস করেন না, আন্তারা বলেছিল। সাবেতও আন্তারাকে কিছু বলেনি, তবুও সাবেত বুঝতে বাকি রইল না কি হয়েছে। এর 4 বছর হয়েছে আন্তারা বাবার বাড়ি দিনের বেলা এলেও রাতে থাকেনি, অথচ ভাগ্যের উত্থান পতনের কারণে আজ সে আন্তারা তার বাবার বাড়িতে ঠাঁই হয়েছে। গত পরশু সাবেতের মা বাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়ার পথে। শাশুড়ি যাওয়ার আগ মুহূর্তে বারবার আন্তারাকে বলে গিয়েছে সে যেভাবে পারবে সাবেতকে ফিরিয়ে নিয়ে আসবে। তার সাথে যোগাযোগ কেন করছে না এজন্য বকবে। আন্তারা যেন চিন্তা না করে। প্রতি উত্তর আন্তারা কিছুই বলেনি। ইদানিং শরীর খুব একটা সায় দেয় না। প্রায় 1.5 মাস হতে চলে সাবেতের সাথে তার কোনো যোগাযোগ নেই। মাঝে মধ্যে ইচ্ছে করে চুপচাপ মরে যেতে। পরক্ষণে মনে হয় তার ভেতরে একটা ছোট্ট প্রাণ। কি এই ছোট্ট প্রাণের কি দোষ? শাশুড়ি চলে যাওয়ার আগে আন্তারার দায়িত্ব তার মায়ের কাছে দিয়ে গেছেন। আন্তারা শ্বশুর বাড়ি থাকতে চেয়েছিল। বিয়ের পর মেয়েদের আর যাই হোক বাবার বাড়ি একদিনের জায়গায় 2 দিন থাকতে নেই। সেখানে অনির্দিষ্টকালের জন্য বাবার বাড়ি থাকতে যাওয়া সম্ভব নয়, কিন্তু সে বাড়িতে একা থাকবে এমন চিন্তা করাও সম্ভব নয়। কেননা এত বড় বাড়িতে একটা মেয়ে থাকা বড়ই বিপজ্জনক হতে পারে। সাবেতের বাড়ি থেকে চলে আসার পর পুরো সময় আন্তারা তার রুমে ছিল। 4 বছরের অনেক স্মৃতি মিশে আছে এই রুমের চারিধারে। তাদের একসাথে কাটানো কিছু মুহূর্ত, ভবিষ্যতের চিন্তা, মান অভিমান, একটা সুন্দর ভবিষ্যতে আশায় সাবেতের প্রবাসে পাড়ি জমানোর চেষ্টা, সাবেতের চলে যাওয়া, তার মুঠোফোনের জন্য অপেক্ষা, সাবেতের ছুটিতে আসার সব স্মৃতি। আন্তারা শাড়ি আঁচলে চোখ মুছে হাতের চুটি বিছানার উপর রেখে নগ্ন পায়েও বাড়ি থেকে বেরিয়ে এসেছে, যেমনটা এসেছিল 4 বছর আগে তার বাবার বাড়ি থেকে। পার্থক্য শুধু এটাই, তখন আন্তারা চোখে মুখে মনে মস্তিষ্ক ছিল একটা সুন্দর ভবিষ্যতের আশা। বর্ষার হাত হিসেবে ছিল সাবেতের হাত। তবে এবার বাড়ি থেকে বের হওয়ার সময় ছিল এক অস্তিমিত্র সূর্য আর তার গর্বে সাবেতের অনাগত সন্তান, যার ভবিষ্যৎ কি হবে এটা তার গর্ব ধরে নিয়ে নিজেও জানে না। আর যেন সময় থেমে আছে। প্রতি সেকেন্ডে মনে হচ্ছে 1 শতাব্দী। গড়ির ঠিক শব্দ অস্বস্তির কারণ হচ্ছে খুব। সামনে রাখা হোয়াইট কার্কিটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাবেত। দীর্ঘ 1.5 মাস 1.5 মাস যাবৎ আন্তারার সাথে তার কথা বলে না। আন্তারা ফোনে কল যায় না, ফোন বন্ধ থাকে। মায়ের ফোনেও কল দিয়ে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আন্তারা রাজি হয়নি। সব কাগজপত্র ঠিক হতে সময় লাগলো এতদিন। নানাভাবে যোগাযোগের চেষ্টা করে বিফল। সাবেতকে আশার আলো দেখিয়েছে মারিয়া। তার কথাতেই সাবেত আন্তারা, সাব্বির এবং তার মাকে এদেশে আনতে বলেছে। প্রয়োজনীয় সব মারিয়া নিজে করেছে। 7 দিন আগে যখন টিকিট কনফার্ম হয় তখন থেকে সাবেতের সময় যেন থেমে আসে।
আন্তারা যেন সাবেদ ব্যালকনির বাসের রুমে গুছিয়েছে, পুরোটা রুম সাজিয়েছে নিজের মতো করে। বিয়ের পর থেকে যে শাড়ি ব্যতীত কিছু পরেনি আন্তারা, ওয়েস্টার্ন কাপড়ে পরে তার টান নেই। তাই সাবেদ নিজের পছন্দসই শাড়ি আনিয়েছে ইন্ডিয়া থেকে। একবার আসুক, একবার তারপর সব অভিমান অভিযোগ উড়িয়ে দেবে আকাশে, সব ভুল স্বীকার করে নেবে। প্রয়োজনে যদি মারিয়াকে ডিভোর্স দিতে হয় দিবে, তবুও আন্তারাকে ছাড়া সে থাকতে পারবে না। রেস্টুরেন্টের হেড শেফকে আগে থেকে বলা আছে সে যেন হালকা আছে জাল জাল করে টমেটো, মুরগির মাংস এবং সেদ্ধ শুভ্র বাসমতি চাল দিয়ে ভাত রান্না করে রাখে। এক টুকরো লেবুর সাথে একটা আস্ত কাঁচামরিচ, ব্যাস তৈরি হয়ে যাবে তার আন্তারার প্রিয় খাবার। সব কাজ শেষে সাবেদ নিজে হাতে থাকা রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখতে পেল ফ্লাইটের সময় প্রায় হয়ে এসেছে। বুকের মধ্যখানে দুঃখ পোকানে শুরু হয়েছে ততক্ষণে। এয়ারপোর্টের পার্কিং প্লেসে গাড়ি রেখে এক পাশে দাঁড়িয়ে আছে সাবেদ। এখনও ঘন্টা খানিক সময় বাকি। আন্তারাকে দেখার জন্য এমন অনুভূতি হবে কখনো ভাবেননি সে। আজ হঠাৎ মনে পড়ে গেল সেদিনের দেশে ফিরেছিল সেদিনের কথা। পুরো বাড়ি জুড়ে মলন দেওয়া হচ্ছিল সরিষা, পরিবেশে ঝাঁঝালো গন্ধে মুখরিত। অনেকবার বলার পরও সেদিন আন্তারা আনতে যায়নি সাবেদকে। সাবেদ যখন বাড়িতে এলো তখন আশেপাশে অনেক মুরব্বী মানুষ আগে থেকে তার বাড়িতে অপেক্ষা করছিল। সাবেদকে দেখে সবাই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। আন্তারা ভেতর বাড়ি থেকে সবাইকে মিষ্টি পানি এবং পান দিয়ে আপ্যায়ন করছিল, কিন্তু সাবেদের সামনে আসছিল না। সাবেদ ফিরছিলেন বিকেলের দিকে। আন্তারা সেদিন পুরো বিকেল পাক করে কাটিয়েছে, এই কাজ তো ওই কাজ করে চলছে। তবে কতক্ষণ ধীরে ধীরে বাড়ি ফাঁকা হলে সাবেদ আন্তারাকে ডাক দিল, কেননা অনেক সময় হলো সে এসেছে, অথচ তারা তাকে চোখে দেখার জন্য এলো না। এমন তো একদিন ভিডিও কলে কথা না বলে তার মাথা খারাপ করে দেয়, অথচ আজ সে সামনে তার আন্তারা লুকোচুরি খেলছে। রাতে খাবার দেওয়ার সময় এক হাত গোমটা টেনে খাবার পরিবেশন করলো আন্তারা। পরিবারের মানুষ বলতে সাবেদ, সাব্বিরা তাদের মা। সাব্বিরের সামনে আন্তারা এত বড় গোমটা টানে না। তবে এই গোমটার কারণ যে সাবেদ এটা বুঝতে বাকি রইল না কারো। সবাই মুখ টিপে হাসছিল, কিন্তু আন্তারা তার কাজে মশগুল। খাওয়া শেষে সাব্বির উঠে গেল। সাবেদ আন্তারা কানে কাছে মুখ নিয়ে বলল, রাতে তো ঘুমানোর জন্য রুমে আসতে হবে নাকি? তখন কি করবে? তখন দেখবো তোমার এ 13 হাত কাপড়ে 14 হাত গোমটাই কুলাই কিনা। আন্তারাও শুনে না শোনার বান করে কাজে ব্যস্ত হয়ে গেল। কাজে সুবার্তে সব কিছু ঘরেই, তাই ঘরের ভেতরে আন্তারা সব কাজ করছিল। এদিকে দুই ভাই বসেছে লাগেজ নিয়ে। আন্তারাকে শাশুড়ি হাত ধরে টেনে এনে পাশে বসিয়ে দেয়, কারণ যা সব তো ওর। সাব্বিরের জন্য যা আনা হয়েছে সাব্বিরকে নিয়ে রুমে চলে যায়। মা ঘুমাতে চলে গেলেন। আন্তারা জিনিসপত্র নিয়ে সাবেদ রুমে চলে এলেও আন্তারা খবর নেয়। আন্তারা রুমে এলো প্রায় 47 মিনিট পর। শীতের তো কাঁপছে সে। সাবেদ ছোট তখন জ্বলন্ত সিগারেট, ঠোঁটে সিগারেট রেখে ব্রুকুসকে জিজ্ঞেস করলো, বকুল তলায় গিয়েছিলে? ভেতরের দিক দিয়ে। শীত লাগছে খুব। কি করতেছিস? এবার আন্তারা চোখ তুলে সাবেদের দিকে তাকায়। সাবেদ সাধারণত তুই করে ডাকে না যখন আন্তারার জন্য তার প্রচণ্ড মন খারাপ থাকে। আপনার কি মন খারাপ? আপনার আন্তারার প্রশ্নে সাবেদ নিরুৎসাহিত কণ্ঠে জবাব দিল, না, মন খারাপ হবে কেন? আসার পর থেকে একবার আমার দিকে তাকিয়ে দেখেছিস? আন্তারা কিছুই বলে না, চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে রইল। কাল ফিরতে টিকিট কাটবো, চলে যাব। এরপর আশা করি তোর আর সমস্যা হবে না, তুই চাইলে মায়ের কাছে ঘুমাতে পারিস। আচ্ছা, জবাব দিয়ে আন্তারা দরজা খুলে চলে যাচ্ছিল। সাবেদ চিন্তাও করেনি এমন হবে। তো সাথে আন্তারাকে টেনে রুমে নাচতে পিষ্টে বেঁধে দেয় নিজের সাথে। আন্তারার স্পর্শ যেন একটা ছোট্ট বিড়াল ছানার স্পর্শ। সুযোগ পেলে সেদিকে যায় বুকের ভেতর। কাছে এসেছিল না কেন? আপনাদেরকে দেখে আমার ভীষণ লজ্জা লাগছিল। আন্তারার এমন কথা উচ্চস্বরে হাসে সাবেদ। তার বিবাহিত স্ত্রী তার কাছে আসতে লজ্জা পাবে যেখানে তাদের বিবাহিত জীবনের বয়স 4 বছর ছাড়িয়েছে। আন্তারা মাঝে সাবেদ আলাদা একটা শান্তি খুঁজে পায়। সকল শান্তি অবসাদ কাপড়ের মতো ডুবে যায়। অথচ মারিয়ার সাথে যতবার অন্তরগ্ন সম্পর্ক হয়েছে বারবার মনে জমেছে বিষাদের কালো মেঘ। মারিয়ার সাথে কথা মনে হওয়ায় হুঁশ ফিরল সাবেদের। আন্তারা আসছে, সে কিভাবে মারিয়াকে মেনে নেবে, বা মারিয়া কিভাবে আন্তারাকে মেনে নেবে? এদিকে মারিয়ার ডেলিভারি ডেট কাছাকাছি, সব ঠিকঠাক হবে তো? চিন্তা রেখা বেশি উঠলো সাবেদের চোখে মুখে। না, আন্তারা তো আসেনি, শুধু মা সাব্বির এসেছে। আন্তারাকে নাকি জানিয়েছে সে সাবেদের মুখ দেখতে চায় না, কারণ সাবেদ তাকে ঠকিয়েছে। সাবেদের কাছে আসার থেকে নাকি মরে যাওয়া এটাও ভালো। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এক পরন্ত বিকেলে অস্তমিত অর্ককে সাক্ষী রেখে সাবেদ জানতে পারলো আন্তারা তালাকনামায় সই করে দিয়েছে। হলুদি এক পাখির ন্যায় আন্তারা পরনে হলুদ রাঙা শাড়ি, চারিতারে সরিষার সমারোহ। যেখানে চুলগুলো খুলে দাঁড়িয়ে আছে আন্তারা, আট পরে শাড়ি খুলে ঝুলে আছে আন্তারার ঠোঁটে। আন্তারা চোখে মুখে স্নিগ্ধতা যেন উপচে পড়ছে। শুভ্র শীতে রোদের
লাইটের আলো চিকচিক করছে। সেখানে স্থির দৃষ্টি সাবেতের। ওয়ালেটে রাখা ছবির দিকে তাকিয়ে আছে সাবেত। কি করে সাইন করে দিল সে? আন্তারা এত বদলে গেল। রাগে গির করে উঠছে সাবেতের। এই বুঝে রাগ সামলাতে না পেরে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে সে। ঠোঁটে সিগারেট ফুরো, চোখ বন্ধ করে রেখেছে। আন্তারার মধ্যে যোগাযোগ মাধ্যম নেই। তার এতদিনে মায়ের ফোন কলে সবকিছু জেনে নিত, কিন্তু আজ কি করবে? বিধিবাম ফোন হারিয়েছে কোথায় সে নিজেও জানে না। এলাকার কাউকে কল দেওয়ার ব্যবস্থা তার নেই। একমাত্র উপায় ইমন। ওর মাধ্যমে আন্তারা পেয়েছিল সাবেতের বিয়ের খবর। এরপর মারিয়া ওকে কাজ থেকে বাদ করে দিয়েছে। গ্রামের মানুষ বলতে একমাত্র সে আছে। এবার ইমন পারবে আন্তারার সাথে যোগাযোগ করিয়ে দিতে। শীশা টানছিস কেন? চোখ বন্ধ রেখে সাবেতে উক্ত ব্যক্তি বসতে বলল। এর কিছুক্ষণ পর ওয়েটার এসে এক কাপ গরম পানির সাথে গ্রিন টি দিয়ে গেল। রঙের গন্ধে চোখ মেলে তাকায় সাবেত। সামনে বসে আছে এক রমণী, পরনে হোয়াইট শার্ট, নেভি ব্লু জিন্স, কোটি টেল করে বেঁধে রাখা চুলের কিছু এসে পড়েছে সামনের দিকে। কাপে টি ব্যাগ রাখতে বলল, স্বামী তোর আবার জন্য শাড়ি নিয়ে এসেছি, তবে তোর চেহারা দেখে মনে হয়েছে না এসব শাড়ি তোর প্রয়োজন রয়েছে। তাপসির আর আসেনি, বুঝেছি তোর চোখ মুখে এটাই বলছে। আমি জাস্ট ভাবতে পারছি না ও তালাকনামা সই করে পাঠিয়েছে। ইউ মিন ডিভোর্স পেপার? এটাই তো অস্বাভাবিক কিছু নয়। মানে তুই আন্তারে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? তুই বিয়ে করতে পারবি অথচ তোকে ছাড়তে পারবে না? আমি ওকে কতটা ভালোবাসি তুই জানিস? তুই ওকে কতটা ভালোবাসিস তুই জানিস? ভালোবেসে কতটা দিয়েছিস? কি কেড়ে নিয়েছিস ভেবে দেখেছিস কি? আমি মারিয়াকে বিয়ে করতে বাধ্য ছিলাম, ফিজিক্যাল হতেও বাধ্য হয়েছিলে। আফটার অল আই ম্যান টু আই হ্যাভ some physical needs. Bravo my boy, bravo, you have some physical needs, so there are no physical demand for Antara. তাপসি তুই রেগে যাচ্ছিস কেন? আমি রাগ করছি না। তুই জানিস আমার কাজ শব্দ নিয়ে খেলা করে মানুষের মনের অসুখ সরানো। তুই কি পারিস না আমার আন্তারাকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করতে? যে নিজের সাহায্য না করে তার সাহায্য সৃষ্টিকর্তাও করে না। তুই তো মারিয়ার লিগেল অভিভাবক, তাই না? রাজকন্যা সমেত রাজত্ব পেয়েছিস, তাহলে তাই নিয়ে থাক। আন্তারার মতন বোকা মেয়ে মরে যাওয়াই ভালো। তাপসির এমন কথা শুধু ফেলফেলে তাকিয়ে রইল সাফেদ। চায়ের কাপে চুমুক দিয়ে তাপসির দৃষ্টি নিক্ষেপ করলো সামনের দিকে। এটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। তারপর দীর্ঘ গলায় চোখ মুখ বন্ধ করে বলল, সারা প্রেমিক পুরুষের জাতটাই হারামে জাত। সাবেদের মায়ের চোখ মুখের খুশির ঝিলিক যেন কমছে না। ফোনে মানিয়া যা দেখিয়েছিল এতে তার 4 গুণ সম্পত্তি। এসব দেখে শুনে তো ভালোভাবে জীবন কেটে যাবে তার 2 ছেলের। আর কি চাই তার? এই 2 ছেলে দুধে পাতে থাকবে, এর জন্য হাজার আন্তারাকে বলি দেওয়া যায়। তাছাড়া সাবেত মারিয়ার সাথে সুখে আছে, না হলে মারিয়া কুয়াতে হয় কি? কুয়াতে মনে হতে বুকটা মোচড় দিয়ে উঠলো। সাবেতের মায়ের আন্তারাও যে প্রায় 5 মাসের অন্তঃসত্ত্বা। মেয়েটা কিছুই খেতে পারে না, কে জানে কেমন আছে। এতগুলো বছর একসাথে থাকায় আলাদা মায়া জন্মেছে মনে। ঠিক তখন মারিয়া সাবেতের মায়ের জন্য 1 কাপ গরম কফি এনে দিয়ে আদো বাংলায় বলল, আমি চা বানাতে পারি না, কফি খেয়ে দেখুন ভালো লাগবে। মাহির বসে আছে আন্তারা পায়ের কাছে। পা দুটো অসম্ভব ফুলেছে। এত দ্রুত শরীরে পানি আসার কথা নয়। পা প্রচণ্ড ব্যথা দেখে বোঝা যাচ্ছে আগ্রহ। ছোট ছোট পা মালিশ করছে আন্তারা। আগ্রহ? তাও তো বাবা, তোমার মাকে ভালো বলো হালকা কুসুম গরম পানি নিয়ে আসতে। মারিয়ার কথা আগ্রহ ছুটে লাগায়, মাহিরের কথা আগ্রহ ছুটে লাগায় মায়ের কাছে। এদিকে আন্তারার পায়ে স্পর্শ করতে আন্তারা পা সরিয়ে নেয়। মাহির মুচকি হেসে পায়ে হাত দিয়ে বলে, শুভাকাঙ্ক্ষী হিসেবে নয়, তোর স্বামীর বন্ধু হিসেবে তোর খেয়াল রাখতে দে, কারণ খুব দ্রুত তুই যারা আমানতে সে তোকে নিয়ে যাবে। আমি যখন এই দেশে এসেছিলাম আমার দিন বেশ ভালোই চলছিল। স্টাডির পাশাপাশি জব করছিলাম, যা ইনকাম হতো বেশ ভালোভাবেই চলে যেত। বাড়িতেও পাঠাতে পারতাম। এমনকি এক রাতে কাজ শেষে ফিরছিলাম। একটা হসপিটালে রিসেপশন ছিল আমার কাজ। রাত প্রায় অনেক তখন। আরা ছিল ফোন কলে। ব্যস্ত শহরে মানুষকে পাশ কাটিয়ে আমার সাথে কথা বলতে বলতে ফিরছি আমি। ঠিক তখন দেখতে পাই একটা ছেলে একটা মেয়ে বেদারক মারছে। বিনোদের বলে কাটিয়ে যেতে চাইছিলাম, কিন্তু মেয়েটা চিৎকার শুনে আরা বলল, অন্তত মানুষ হিসেবে সাহায্য করতে আমি তাদের দিকে এগিয়ে যেতে ছেলেটা তদ্দষ্ট হলো। ইংরেজিতে জঘন্য গালে দিল আমার উদ্দেশ্যে। তবুও শান্ত স্বরে সমস্যা কি জানতে চাইলে ছেলেটা আমাকে আঘাত করে বসলো। আমার মেজাজের 12টা ততক্ষণে হয়েছে, কারণ মেয়েটার অবস্থা ভালো ছিল না, কিন্তু মেয়েটাকে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। ছেলের সাথে দস্তাদস্তি এক পর্যায়ে পুলিশ আসে। যেহেতু আমি বিনদেশি এবং বাঙালি, তাই দোষ আমার উপরে প্রায় চলে এসেছিল। তখন মেয়েটা সত্যি বলায় আমাকে নয় অন্য ছেলেকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। মেয়েটাকে ধরে তার বাড়িতে নিয়ে যাওয়ার পর মেয়েটা বেশ অসুস্থ হয়ে পড়ে। রাত 2টার সময় প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম। সুস্থ হওয়ার পর সবটা জানতে পারলাম। মেয়েটার নাম মারিয়া, বাবা মুসলিম, মা খ্রিস্টান। কয়েকদিন হলো বাবা গত হয়েছেন। যে মারধর করেছিল সে মারিয়ার প্রেমিক। বাবা স্মৃতি বলতে শুধু রয়েছে তার রেস্টুরেন্ট, কিন্তু জুয়ারি প্রেমিক তার মালিকানা চাইছে। মারিয়ার অভিভাবক হিসাবে আর কেউ নেই, না আছে ওকে সাপোর্ট দেওয়ার মতন কেউ। আর আমার সম্পর্কে সব জেনে মারিয়া তাকে তার রেস্টুরেন্টে জব অফার করে।
মূলত সে চাইছিল একটা নিরাপত্তা, বিন্দেশির উপর নিরাপত্তা। আমি আরাকে সব জানানোর পর আরা রাজি হয় এবং এরপর মারিয়ার ওখানে জব সাথে আমার লেখাপড়া বেশ ভালোই চলছিল। একদিন রাতে বিধ্বস্ত মারিয়া এলো আমার দরজায়। উস্কো খুস্কো চুল, রক্তিম চোখে টুইটম্বর পানি, ঠোঁটের আগায় রক্ত। বুঝতে বাকি রইল না স্মিথ মানে মারিয়া সাপেক্ষ প্রেমিক পুনরায় আঘাত করেছে। সে রাতে মারিয়া আমাকে একটা প্রস্তাব দেয়, তাকে বিয়ের প্রস্তাব। কিন্তু আমি ছাপা মানা করে দিই, কারণ আরাকে ঠকানো বা দ্বিতীয় বিয়ে করার কথা বলার মতো সাহস আমার নেই। পরের দিন যথারীতি কাজে যাই, সেখানে হঠাৎ উদয় হয় স্মিথ। বেশ হট্টগোল বেঁধে গেল। মারিয়ার কোনো অভিভাবক নেই, এটা নিয়ে মারিয়া বেশ কান্নাকাটি করলো। আমি কি করব? কিন্তু মারিয়া নিরাপত্তা বেশ চিন্তায় ফেলে দেয়। শেষবার মারিয়া যখন আমার কাছে এলো তখন আমি ফেরাতে পারিনি ওর দু চোখের পানি দেখে। বিয়ে করে নিলাম মারিয়াকে, অথচ আন্তারাকে জানানোর সাহস আমার হয়নি। এরপর আরাকে নিয়েই ব্যস্ত ছিলাম। বিয়েটা নামমাত্র ছিল, তবে এক ছাদের নিচে থাকতে হয়তো মারিয়া আমাকে ভালোবেসে ফেলেছে আর আমার মনে মায়া জন্মেছে। আর সেই থেকেই তাপসির মনোযোগ দিয়ে শুনছিল সাবেতের কথাগুলো, দৃষ্টি ছিল শূন্যে। বা হাতে অনামিকায় থাকা কুইন সাইনের আংটিতে বার দুয়েক দেখলো। এই আংটিটা। চোখ বন্ধ একটা দীর্ঘশ্বাস ফেলল, দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড় দিয়ে কিছু একটা আয়ত্ত করে নিয়ে বলল, জানিস তো প্রিন্স আমার সাথে বিগত 2 মাস যাবৎ কথা বলে না, কোন একটা মেয়ের কারণে। আমার জন্য তো জন্য কষ্ট হয় সাবেত। এসব শুনে হয় তোর মতন একটা মেয়েকে এভাবে ঠকানোর কি খুব প্রয়োজন ছিল? আমাদের প্রত্যেকের একটা পাওয়ার গল্প আছে ঠকে যাওয়ার বা কাউকে ঠকানোর। কখনো ভেবে দেখেছিস স্টার্সের হয়তো এমন কেউ আছে যে তার কষ্ট পাচ্ছে, 2 হাতে আগলে রাখছে? এমন কেউ নেই, আমি ব্যতীত আবার কেউ নেই। স্টার্স নিজেও হয়তো এমন ভাবত, কিন্তু তুই ওর ভরসা রেখেছিস? স্টার শব্দ শুনতে সাবেতের বুকে রক্ত ছলকে উঠল। তাপসি আন্তারাকে স্টার্স বলে ডাকে, এদিকে মাহির তো আন্তারাকে তারা বলে ডাকে। সাবেতের উপস্থিতিতে একমাত্র মাহির আন্তারার কাছাকাছি থাকবে। মাহিরের নাম মনে হতে চোয়া শক্ত হয়ে গেল সাবেতের। আন্তারার প্রতি মাহিরের অনুভূতি সে জানে না, তবে মাহির আন্তারাকে সমীহ করে এটা সে জানে। সাবেত কি যেন ভাবছিল। এমন সময় তাপসির বলল, শুনেছিস কায়া দেখলে মায়ার আরে সামনাসামনি সব মিটিয়ে নে, অনেক দেরি হয়ে যাওয়ার আগে। তবে এদিকে খেয়াল রাখিস, মারিয়া মেয়েটাও তোর উপর নির্ভরশীল, মা হতে চলেছে। তবে স্টার্স বুদ্ধিমতী মেয়ে, যা সিদ্ধান্ত নেবে আশা করে এতে মারিয়া, তুই বা স্টার্স কারো কোনো ক্ষতি হবে না। আমি দেশে ফিরে যাব, যা হওয়ার হবে। তারা আরা চাইলে ফিরবো, না হলে না। তবুও আমি পাহাড় সমান অভিমান বা আত্মগ্লানি নিয়ে বাঁচতে পারবো না। আমি খুব দ্রুত দেশে ফিরে যাব। সাদা ডবল পায়ে আঙ্গুলগুলো বেশ লালচে হয়ে আছে, কিছুটা স্মিথ। পায়ের আঙ্গুলগুলো দেখে মনে হচ্ছে কে একজন দুধে হালকা আবেগ মিশিয়েছে, যার দরুন একটা মিষ্টি মিষ্টি রং ফুটে উঠেছে। আন্তারা পায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি হাসলো মাহির। আবিরের রঙের কথা ভাবতে মনের গহীনে রক্ত ছলকে উঠেছে। এক নিঃসঙ্গ নিস্তব্ধ গ্রীষ্মের দুপুর একাকিত্ব অনুভব হচ্ছে। বুক চিরে বেরিয়ে এলো এক অজানা দীর্ঘশ্বাস। চোখ বন্ধ করে নিজেকে আয়ত্ত করতে চাইলে মান স্পষ্টে বেশি উঠলো কোনো এক নারীর ঠোঁটের নিচে ডান পাশের ছোট তিল। হাতে থাকা লেডিস ওয়াচ, তবে মুখটা বেশ অস্পষ্ট। মাহির চাইলেও মনে করতে পারে না সেই মুখ। অচিরে শক্ত হয়ে উঠল মাহিরের চোয়াল। আগ্রহের উপস্থিতিতে চোখ মেলে তাকায় মাহির। পুনরায় দৃষ্টি স্থির হলো আন্তারার পায়ে। হাত দিতে যাবে ঠিক তখন আন্তারা পা সরিয়ে নেয়। মাহির শক্ত হাতে পা ধরে নিয়ে ঈষৎ গরম পানিতে পা রাখে আন্তারা বেশ স্বস্তি পাচ্ছে। প্রচণ্ড ব্যথা লাগছিল পায়ে, আঙুলগুলো ফাঁকে ফাঁকে গা হয়ে অবস্থা বেহাল। তুই খালি পায়ে আর হাঁটবি না, কাদা মাটিতে নামবি না, কাদা পায়ে থাকিস, তাই আজ এমন হয়েছে। আমি সবসময় থাকবো না রে, তুই কি বুঝিস না? এই পৃথিবীতে কেউ দীর্ঘস্থায়ী থাকে না, স্বার্থ উদ্ধার হলে সবাই চলে যায়। আন্তারার কথায় আহামরি কিছু ছিল না, তবে যা ছিল তা হলো একরাশ অভিমান। এক ফালি রোদ এসে পড়েছে আন্তারার কোলে। পেট ইদানিং বেশ বড় হয়েছে, চোখে মুখে শুকনো ভাব। মাহির কিছুই বলল না, চলে যাওয়ার আগে শুধু বলে গেল, বকুলতলায় যাস নে তুই এই অবস্থায়, পড়ে গেলে উপায় থাকবে না। বাচ্চাটার কোনো দোষ নেই, ওকে আসতে দে এই পৃথিবীতে। আমরা পৃথিবীতে বড়ই একা, আমাদের কেউ নেই, আমরা কেউ কারো নই। দিন শেষে আমরা প্রতিটি মানুষ বড্ড নিঃস্ব, কেউ হেরে যায় নিজের গল্পে, কেউ বা পরে স্বপ্নে। তবুও আমরা বাঁচি একটা নতুন ভোরের আশায়। এক বুক স্বপ্ন এবং একটু শান্তির ইচ্ছে নিয়ে ঘুমাতে চাই। একটু শান্তির আশায় নির্ঘুম কাটানো রাতের হিসেব কখনো করি না, না করি দীর্ঘশ্বাসের হিসেব। তবু আমরা বাঁচি, হয়তো পরের জন্য, অথবা
হতবা হয়তো নিজের জন্য। ঠিক তেমনি হেরে যাওয়ার গল্পে ফিরে এলো না সাবেত। আন্তারা প্রতিদিন গাছের গোড়ায় পানি দেয়, বকুলতলায় যায়, নিয়মিত ফোনে মেগাবাইট লোড করে, ফোন চার্জ দেয়, অথচ আসে না কোনো কল বা ছোট্ট একটা মেসেজ। একাকিত্ব আন্তারা চুপসে গেছে সাবেতের অপেক্ষায়। অপেক্ষা ধীরে ধীরে বড় হচ্ছে তার গর্বের সন্তান। আজ সকালে মারিয়ার ছেলে জন্ম নিয়েছে। সাবেতের মায়ের খুশি যেন ধরছে না। ভাগ্যিস সেদিন ওই তাসফির সাথে কথাগুলো শুনেছিল, তাই তো বুঝ দিয়ে আটকে রেখেছে ছেলেকে। কারণ এমন রাজত্ব শহর রাজকন্যা ছাড়া আর নিজের পায়ে কুড়াল মারা সমান কথা। 7 মাসের বড়া পেট নিয়ে আন্তারা এগিয়ে যাচ্ছিল ইমনদের বাড়ি। সেখান থেকে যদি সাবেতের সাথে যোগাযোগ করা যায় এই আশায়। এটুকু পথ হেঁটে এসে গেমে নিয়ে অবস্থা অস্থির আন্তারা। ঘরের বাইরে বসে পড়ল সে। তারপর ইমনের মায়ের উদ্দেশ্যে বলল, চাচি, ইমন বাইরে একটু। কথা শেষ হওয়ার আগে ইমনের স্ত্রী এসে বলল, আম্মা দেখেন সাবেত ভাইয়ের যেই বিদেশি বউয়ের ছেলে হয়েছে, সবাই কি খুশি। শাশুড়ি দমকে চুপ হলে খেয়াল করলো আন্তারা বসে আছে। আন্তারা হাত বাড়িয়ে ফোন চাইলো, ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখে স্ক্যানে দিয়ে তাকিয়ে দেখতে পেল হাসি হাসি মুখে সাবেত বসে আছে ছেলেকে কোলে নিয়ে। পাশে বেড়ে শুয়ে সাবেতের বাম হাত আঁকড়ে ধরে আছে মারিয়া।